প্রতিবন্ধকতা নিয়ে জন্মানো অপরাধ নয়, কিন্তু এমন অনেক সংস্থাই আছে যে প্রতিবন্ধকতা নিয়ে জন্মানোর পর সেই শিশুদের তারা সুস্থভাবে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিয়েছে। এভাবেই দীর্ঘ 7 বছরেরও বেশি সময় ধরে কাজ করছে এনসিডিসি, নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। আর সেই সংস্থারই একজন কর্মী যিনি থেরাপিস্টের কাজ করেন, প্রশান্ত গায়েন, আমার সঙ্গে রয়েছেন। তার সঙ্গে কথা বলবো যে তারা কিভাবে কাজ করেন বা তারা কোন কোন সমস্যার সম্মুখীন হন বা বাবা মায়েদেরও তাদের কিভাবে হ্যান্ডেল করতে হয়। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার, আমার নাম প্রশান্ত গায়েন। আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট। আমি যে কাজটা করি সেটা হচ্ছে বাচ্চাদের দৈনন্দিন জীবনে নিজের যে কাজগুলো করা, অর্থাৎ ধরুন সেলফ কেয়ার আমরা ইংরেজিতে বলি, সেটা হচ্ছে দাঁত মাজা, জামা কাপড় পরা, খাওয়া দাওয়া, টয়লেটে যাওয়া। এই সমস্ত কাজে প্রচুর বাচ্চা আছে যাদের ধরুন 11-12 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তখন তাদের হেল্প লাগে, মা বাবা করিয়ে দেয়। কিন্তু আমাদের লক্ষ্য তো এটা নয় যে আজন্ম বা মা বাবা কেউ একটা করে দেবেন। তো সেই বাচ্চারা নিজের কাজগুলো যাতে নিজের করতে পারে, এবং তার সঙ্গে হোম ম্যানেজমেন্ট যেটা আছে, অর্থাৎ ধরুন ঘর ঝাড় পোছা দেওয়া, বাসনটা পরিষ্কার করা, এই জাতীয় কাজগুলো করে, তাতে যারা ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ নিজের কাজগুলো নিজে করতে পারেন, তাতে পরিবারের যে ঝামেলাটা সেটা অনেকটা কমে। এই কাজটার জন্য আমি এগিয়ে যাই। এই যে বলেন যে পরিবারের ঝামেলা, হ্যাঁ, একটা ডিসেবল শিশু যদি পরিবারে থাকে অনেক সময় তাদের নিয়ে একটা অশান্তির বাতাবরণ থাকে, সেটা তাদের উপর কতটা এফেক্টেড করে? তাদের উপর এফেক্টেড ধরুন যদি মা বা বাবা কেউ দুজনেই চাকরিজীবী হন, দুজনেই যদি কর্মরত হন, তখন এই বাচ্চাটাকে দেখার জন্য বাড়িতে থাকবে কি? তাহলে বয়স্ক বাবা মা, আর বয়স্ক বাবা মা যদি 70-80 বছর বয়স হয়, তারাও তখন এর যদি বাচ্চা একটু হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তখন তো সামলানো সম্ভব হবে না। তখন আগে কেয়ার গিভার, ফলে এইভাবে পরিবার পর একটা এফেক্ট আছে। কেয়ার গিভার থাকলে ওটা তাকে তো ট্রেনিং দিতে হয়, সে বাচ্চাটির সঙ্গে কি করবে। নর্মাল বাচ্চার সঙ্গে তো এই বাচ্চাটা একটু স্পেশাল কোনো নিড থাকে, সেই স্পেশাল নিডটাকে কিভাবে সে ফুলফিল করবে, তাই জন্য আমাদের তাদেরকেও শেখানো হয়। আপনাদের কাছে প্রতিনিয়ত প্রচুর প্রচুর বাচ্চা আসে, কোন কোন ধরনের কেস আপনারা বেশি পান? আমরা যেটা পাই, ধরুন আপনারা অটিজমের নাম শুনেছেন, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ASD, এর সঙ্গে হাইপার অ্যাক্টিভ কিছু বাচ্চা পাওয়া যায়। অনেক সময় সেরিব্রাল পলসির বাচ্চা আসে, অনেক সময় অনেক স্কুলের বাচ্চা আসে যাদের হাতের লেখা নিয়ে প্রবলেম হয়, তো মনোযোগের অভাব আছে। এই ধরনের বাচ্চা আমরা বেশি দেখি এখানে। আপনারা যে কাজটা করেন যে থেরাপির মাধ্যমে, দাঁত মাজা থেকে নিজের কাজ নিজে করতে পারবে শিশুটি, প্রথমত এদেরকে বোঝানো যে এই কাজটা এইভাবে করতে হবে, কারণ অ্যাটেনশনের প্রবলেম হয়। আবার অনেক সময় ধরুন অডিটরি পারসেপশন, আমি যেটা বলছি, এই যে আমি আপনার সাথে এত লম্বা কথা বলেছি, এরা কিন্তু এত লম্বা কথা বুঝবে না, এদের ইনস্ট্রাকশন ছোট ছোট। তো এই যে স্পিচের দুটো অনেক বাচ্চা আসে যারা কথা বলতে পারে না, কিন্তু কথা বলতে না পারাটা সমস্যা নয়, কথা বুঝতে পারাটা হচ্ছে আসল ব্যাপার, যেটা বলা হয় রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ। এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ যদি ডেভেলপ হয়তো করে না, কিছু বাচ্চা করে, কিছু বাচ্চা করে না। রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, দাও দাও মানে কি, সে দেবে আমাকে, এইটা বোঝা, এই ধরনের কমান্ডগুলো ওরা যদি বুঝতে পারে, সেই বুঝে আমাদেরকে কাজ করতে হয়। ফলে বাচ্চাদের যেটা করতে, একটা অ্যাসেসমেন্ট করতে হয় যে কোথা থেকে আমি কাজটা শুরু করবো, বাড়িতে মা বাবা কি কাজ করবেন বা অন্যান্য কেয়ার গিভার যারা আছে তারা কি কাজ করবেন। ধৈর্য রেখে কিন্তু কাজটা করতে হয় আপনার এখানে। আমাদের এই প্রফেশনে টেকনিক আর পেশেন্স, এই দুটো হচ্ছে আমাদের মূলধন, এই দুটো ছাড়া কিচ্ছু হবে না। একটা বাচ্চা, তার সঙ্গে আপনি যত তাকে ভালো করে বোঝাবেন একরকম, একটু যদি কেউ টেম্পার নিয়ে কথা বলে, তো তারাও তো সেখান থেকে ভাবে যে হ্যাঁ, আমাকে সে অবহেলা করছে বা পাত্তা দিচ্ছে না। আসলে এ ধরনের বাচ্চাদের না একটা নিজস্ব জগৎ থাকে, সে জগৎ থেকে সে বেরোতে চায় না, এবং তাকে আমি যখন বের করতে চাইবো, অনেক বাচ্চা আছে তারা বুঝতে পারে না বা ওভারবার্ডেন হয়ে যায়, তখন সে রেগে যেতে পারে, হাত পা ছুটতে পারে, দৌড়ে পালাতে পারে। বুঝে কাজগুলো করতে হয়। আর বাবা মায়েদের কি করণীয়? কারণ আপনারা তো আপনাদের মতো করে চেষ্টা করছেন, একটা থেরাপি বা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, বাকি সময় যখন বাবা মায়ের কাছে থাকছে, বাবা মায়েদের জন্য কি বলবেন, কি করণীয় তাদের? এই জন্য যেটা করা হয়, ডক্টর অঞ্জন ভট্টাচার্য, ডেভেলপমেন্ট পেডিয়াট্রিশিয়ান যিনি, উনি কতগুলো প্রোগ্রাম অফ কেয়ার এগুলো নেন, যাতে ওনার ফ্যামিলি লোকদের বোঝান যে এই কাজগুলো করা উচিত, বাচ্চাদের সঙ্গে এই কাজ করা উচিত নয়। আমার ক্ষেত্রে যেমন আমি একটা অ্যাসেসমেন্ট করি, আমি অ্যাসেসমেন্ট করে আমি নিজে ঠিক করি যে আমি বাচ্চাদের সঙ্গে থেরাপিউটিক প্ল্যান কি করব, এবং বাড়িতে মা বাবা বাচ্চার সঙ্গে কিভাবে কাজ করবে, এটা করে বলা হয়। কারণ থেরাপির জিনিস আর বাড়িতে সে করবে না, বাড়িতে বাড়ির হোম প্ল্যান দেওয়া থাকবে। আর আমার এখানে যখন আসবে, তখন আমি আমার মতো করে আমার অ্যাক্টিভিটি দিয়ে কাজ করবো, যে আপনাদের শুরুতেই যেটা বলেছেন যে আমি এই গোলগুলো রাখি, অর্থাৎ সেলফ কেয়ার, হোম ম্যানেজমেন্ট, তো এইগুলোর উপর আমাদের কাজ করতে হয়। আর যারা ভাবছেন যে এনসিডিসির সঙ্গে যোগাযোগ করবেন বা তাদের এই ধরনের সমস্যা আছে, তারা কোথায় কিভাবে যোগাযোগ করবেন? আমাদের নিজস্ব ফোন নাম্বার আছে। এছাড়া আমরা বাইরে কতগুলো জায়গায় যাই, সেটা কলকাতা শহরের বাইরেও আছে, এবং কিছু গ্রামের দিকে কিছু কাজ হয়। এমন এমন জায়গা আমরা যাই যেখানে শহরে বসে যে সেবাটা আমরা দিতে পারছি ওইখানে দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমরা এখন চেষ্টা করছি সমস্ত রিমোট জায়গাগুলো গিয়ে আমাদের সেবাটাকে তুলে ধরার।
আসলে কি এই বাচ্চাদের কি ধরনের প্রবলেম হয় বা এই বাচ্চাদেরকে সুস্থ করে তোলা যায় এই নিয়ে অনেকের কোনো ধারণা নেই। আমি নিজে এখন দূরের গ্রামের দিকে যখন যাই, তারা এখন একটা 8 বছরের 9 বছরের বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, জল খাইয়ে দিচ্ছে, কিন্তু তারা জানে না যে বাচ্চারা নিজের হাতে খেতে পারে। তো আমরা সেই প্রচেষ্টাই নিয়ে চলেছি, নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেই প্রচেষ্টাই নিয়ে চলছে, যাতে আমরা দূর দূরান্তে এই আমাদের পরিষেবাগুলো ছড়িয়ে দিতে পারি। একদমই তাই, যে হাত ধরুন এনসিডিসির আর নিজের সন্তানকে একদম স্বাবলম্বী করে তুলুন। ওনাদের তো থেরাপি রয়েছেন, আর যেভাবে পেরেন্টদেরকেও টিচ করা হয়, তাদের জন্য যেরকম স্পেশাল সেশন থাকে, তো সবাই মিলে চেষ্টা করলে একটা শিশুর কিন্তু ভবিষ্যৎ আরও সুন্দর হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনারা আরও খবরের জন্য দেখতে থাকুন টুডে স্টোরি। ক্যামেরায় শুভানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।